হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা রায় মার্টিন প্রশ্নবিদ্যা সলভ করছিলাম 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। রায় মার্টিন প্রশ্নবিদ্যা মডেল কোশ্চেন পেপার আছে। মডেল কোশ্চেন পেপার 1 আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আজকের ক্লাসে মডেল কোশ্চেন পেপার 2 548 পাতায় যে মডেল কোশ্চেন পেপার 2 আছে সেটা আজকের ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা মডেল কোশ্চেন পেপার 3 সলভ করা শুরু করবো। 25টা মডেল কোশ্চেন পেপার আছে, 25টা মডেল কোশ্চেন পেপারে আমরা সলভ করে দেবো। ঠিক আছে, যা প্রবলেম হবে তোমরা এখান থেকে আমাদের চ্যানেল প্লেলিস্টে গিয়ে সমস্ত কিছু দেখে নিজেদের সলিউশন করতে পারবে। এছাড়া সালের কোশ্চেনের সলিউশন করে দেওয়া আছে। 2017 থেকে 2025 সালের সমাধান সম্পূর্ণরূপে করে দেওয়া আছে। আচ্ছা, 14 তারিখ থেকে শুরু করছি। দেখো 14 কি বলেছে, একটি ঘনকের প্রতিটি বাহুকে 30% কমানো হলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত। আচ্ছা, আমরা ধরছি এখানে একক আকারে কিছু বলেন, ধরি মানে এটা মূল ঘনকের, ধরি ঘনকের বাহু ইজ ইকুয়াল টু এ একক, অতএব ঘনকের ঘনফল কত? ঘনফল ইজ ইকুয়াল টু এ কিউব ঘন একক। ঠিক আছে, এটা ঘনকের ঘনফল। এবার বলছে 30% কমানো হলো। এবার এ এককে 30%, ঘনকের প্রতিটি বাহুকে 30% কমানো হলো, অতএব এ এককের 30% ইজ ইকুয়াল টু এ ইন্টু 30/100 এত একক ইজ ইকুয়াল টু 3a/10 একক। এইটা হয়ে যাচ্ছে। তাহলে এখন ঘনকের প্রতিটা বাহু, বা এইভাবে করলেও হতো যে 100 একক থেকে কমে হয় 70, যেহেতু 30 কমছে, 100 একক থেকে কমে হয় 70 একক, একে কত আর এতে কত, এটা ডাইরেক্টও হয়ে যেত। ঠিক আছে, বা এখান থেকেও করা যাবে। তাহলে এই এককে 30% এত। তাহলে এখন এটা পরিবর্তিত হচ্ছে, এখন ঘনকের বাহু ইজ ইকুয়াল টু a মাইনাস 3a/10 এত একক, 10 লসাগু 10a মাইনাস 3a একক ইজ ইকুয়াল টু 7a/10 একক। ঠিক আছে, এবার এইখানটা একটু করছি। দেখো কি বলেছে, মূল ঘনক ও অতএব পরিবর্তিত ঘনকের ঘনফল, অতএব পরিবর্তিত ঘনকের ঘনফল ইজ ইকুয়াল টু 7a/10 কিউব এত ঘন একক ইজ ইকুয়াল টু 7 7 49 ইন্টু 7, 7 9 63, 3 হাতে কি 6, 4 7 8 7 6 34 এত এ কিউব বাই 1000 ঘন একক। এইটা হচ্ছে, এটা আগে ছিল এ কিউব, এখন হয়ে যাচ্ছে এত। তাহলে অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত চেয়েছে। অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত, এটা এ কিউবটা মনে রাখতে হবে। এটা অঙ্কটা সহজেই হয়ে গেল, ছোট অঙ্ক ছিল। অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত হবে? আগে ছিল এ কিউব ইজ টু 343 এ কিউব বাই 1000 ইজ ইকুয়াল টু এ কিউব উঠে গেলে 1 ইজ টু 343/1000 ইজ ইকুয়াল টু 1000 ইজ টু 343। এটা অ্যান্সার আসছে। দেখো এটাই অ্যান্সার। আচ্ছা, ক্লাস 10-এর তোমাদের যে ক্লাস 10-এর গণিত বইটা আছে, সেই গণিত বইয়ের সম্পূর্ণ সলিউশনও করে দেওয়া আছে। আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলে তার সম্পূর্ণ সলিউশন চ্যাপ্টার ওয়াইজ করে দেওয়া আছে। ক্লাস 11-এর বইয়ের ম্যাথের সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে, যেটা এখন এতে ভাগ হয়ে গেছে, সেমিস্টারে ভাগ হয়ে গেছে। সেকেন্ড সেমের বড় কোশ্চেনগুলো সমস্ত কিছু করে দেওয়া আছে, আর যেগুলো সেকেন্ড সেম প্লাস ফোর্থ সেমের, যেটা ক্লাস 11-এর সেকেন্ড সেম এবং ক্লাস 12-এর যেটা সেকেন্ড সেম পড়ছে।
আর ক্লাস 11-এর ফার্স্ট সেম এবং ক্লাস 12-এর ফার্স্ট সেমেরও কিছু কিছু করে দেওয়া আছে। ঠিক আছে, যেহেতু সেকেন্ড সেমের বড় কোশ্চেন, সেই বড় কোশ্চেনের যেই চ্যাপ্টারগুলো বড় কোশ্চেনে পড়েছে সেই চ্যাপ্টারগুলোই বেশি সলভ করে দেওয়া আছে। এটা বেরোলো। এবার 2-এরটা দেখো, 14-2। দুইয়েরটা বলছে একটি নিরেট তামার ধাতব গোলকের ব্যাস 14 সেমি। আচ্ছা, তামার ধাতব গোলক, নিরেট তামার ধাতব গোলকের ব্যাস সমান 14 সেমি। অতএব নিরেট তামার ধাতব গোলকের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 14/2 সেমি সমান 7 সেমি। ঠিক আছে, অতএব গোলকের নিরেট তো, অতএব গোলকের আয়তন কত? অতএব গোলকের আয়তন ইজ ইকুয়াল টু 4/3 পাই 7 কিউব ঘন সেমি। এটাই হয়। এবার কি বলছে, এটিকে গলিয়ে 7 সেমি ব্যাস বিশিষ্ট কতগুলি ধাতব গোলক তৈরি করা যাবে? আচ্ছা, এটিকে গলিয়ে 7 সেমি ব্যাস বিশিষ্ট গোলক তৈরি করা হবে। আচ্ছা, ছোট গোলকের ব্যাস, ছোট গোলকের ব্যাস ইজ ইকুয়াল টু 7 সেমি। অতএব ছোট গোলকের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 7/2 সেমি। অতএব ছোট গোলকের আয়তন, একটি গোলকের আয়তন, ছোট একটি গোলকের আয়তন, একটি গোলকের আয়তন ইজ ইকুয়াল টু 4/3 পাই 7/2 কিউ এত ঘন সেমি। ঠিক আছে, এইটা তাহলে আমরা ধরে নিচ্ছি এইটা একটি গোলকের আয়তন। তাহলে ধরি এক্সটি গোলক তৈরি করা যাবে। অতএব এক্সটি গোলকের আয়তন, ধরি এক্সটি গোলক তৈরি করা যাবে। ধরি এক্সটি গোলক তৈরি করা যাবে। এক্সটি গোলকে তৈরি করে গেলে মানে একটা বড়টাকে ভেঙে ছোট ছোট গোলক তৈরি হচ্ছে। তো এই ছোটগুলোর মোট সমস্ত যদি 7টা হয়, ধরো কি 10টা হয়, 10টার মোট আয়তন এই বড়টার আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে অতএব এক্সটি গোলকের আয়তন, অতএব এক্সটি গোলকের আয়তন কত হবে? এটি হবে এক্স ইন্টু 4/3 পাই 7/2 কিউব ঘন সেমি। এইটা হয়ে যাচ্ছে। তাহলে শর্তানুসারে কি হয়ে যাচ্ছে? শর্তানুসারে দুদিকের আয়তন সমান হবে। অতএব শর্তানুসারে x ইন্টু 4/3 পাই, এটা 7/2 কিউব ইজ ইকুয়াল টু 4/3 পাই 7 কিউব। ঠিক আছে, অতএব x ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এই 4/3 পাই 4/3 পাই কেটে দাও, এদিকে 7 কিউব মানে 7 ইন্টু 7 ইন্টু 7, আর 7/2 মানে, এবার এখানটা আমরা একটু মুছে দিচ্ছি, 7/2 মানে কত হচ্ছে? এটা এদিকে আসছে, এটা হচ্ছে 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2, বা x ইজ ইকুয়াল টু 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 2/7 ইন্টু 2/7 ইন্টু 2/7। এই তিনটে মান উল্টে যাবে, এইটা এইটা কাটছে, এইটা এইটা কাটছে, এইটা এইটা কাটছে। তাহলে x ইজ ইকুয়াল টু 2 × 4 4 × 8। স্টেটমেন্ট অবশ্যই লিখবে, এর উত্তরটা লিখবে। অতএব 8টি গোলক তৈরি করা যাবে। উত্তর লিখবে 8টি গোলক তৈরি করা যাবে। ঠিক আছে, কটি গোলক তৈরি করা যাবে? 8টি গোলক তৈরি করা যাবে। নেক্সট দেখো 3-এর দাগে যাব। প্রত্যেকটা অঙ্কের কিন্তু উত্তর অবশ্যই লিখবে। হ্যাঁ,
কোলাঘাট স্টেশনের সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ব বৃত্তাকার চোঙাকৃতি এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাস 20 সেমি, দুটোরই ব্যাস 20 সেমি হবে। উপরের অংশের উচ্চতাগুলো কম, এত, আর এবং শঙ্কু আকৃতির অংশের উচ্চতা 42 সেমি, চোঙাকৃতি অংশের উচ্চতা এত। আচ্ছা, চোঙাকৃতি অংশের উচ্চতাটা বেশি অপেক্ষাকৃত, হ্যাঁ, এই উচ্চতাটা অনেকটা বেশি চোঙাকৃতি অংশের উচ্চতাটা। এটা শঙ্কু আকৃতির। এটা তাহলে ভূমিতলের ব্যাস লম্ব বৃত্তাকার চোঙাকৃতি, তাহলে ভূমিতলের ব্যাস 20 সেমি। চোঙাকৃতি স্তম্ভের ভূমির ব্যাস, তাহলে স্তম্ভের ভূমির ব্যাস যেটাই হোক, শঙ্কু হোক কি চোঙ হোক, ভূমিটা তো একই হবে। স্তম্ভের ভূমির ব্যাস মানে এইখানটা 20 হলে এইটাও 20, এর অর্ধেক এইখানে যদি হয়, এদিকটা 10 হলে এর অর্ধেক এইটাও 10। হ্যাঁ, স্তম্ভের ভূমির ব্যাস সমান 20 সেমি। অতএব স্তম্ভের ভূমির ব্যাসার্ধ is equal to 20/2 সেমি সমান 10 সেমি। আচ্ছা, এবার বলছে চোঙাকৃতি স্তম্ভের উচ্চতা এত মিটার। চোঙাকৃতি স্তম্ভের উচ্চতা, চোঙাকৃতি স্তম্ভের উচ্চতা বলা আছে, উচ্চতা সমান 2.8 মিটার। মিটারটাকে আমাদের সেমিতে নিয়ে যেতে হবে, তার মানে এটা পয়েন্ট তুলে দিলে এটা বাই 10। এবার মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, দুটো শূন্য, এত সেমি। এটা কেটে গেল, ইজ ইকুয়াল টু 280 সেমি। চোঙাকৃতি স্তম্ভের উচ্চতা 280 সেমি। ঠিক আছে। আচ্ছা, তাহলে চোঙাকৃতি স্তম্ভের উচ্চতা 280 সেমি। অতএব চোঙাকৃতি স্তম্ভের আয়তনটা আমরা বের করে নিতে পারি। 1 ঘনসেমি বলেছে, কারণ বলে দেওয়া আছে, দেখো 1 ঘনসেমি। এই যে ঘনসেমি বলে দেওয়া আছে, ঘনসেমি কিসের একক হয়? আয়তনের একক হয়। এখান থেকে বুঝে দিতে হবে যে আয়তন বের করতে হবে। ঠিক আছে। অতএব চোঙাকৃতি স্তম্ভের আয়তন is equal to pi r square h, pi 10 স্কয়ার ইন্টু 280 ঘন সেমি। চোঙাকৃতি চোঙের সূত্র এটা, পাই আর স্কয়ার এইচ। আচ্ছা, আর শঙ্কু আকৃতির স্তম্ভের উচ্চতা দেওয়া আছে। আর এটা যেহেতু নিরেট, সম্পূর্ণটা নিরেটের আয়তন বের হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, শঙ্কু আকৃতির স্তম্ভের উচ্চতা, এর উচ্চতা এইটা 10, এদিকটা 10, এদিকটা 10, এদিকটা 10, এটা 280 সেমি। এটা কত 20 সেমি অল্প বলা আছে, এটা বলা আছে যে 42 সেমি, এটা 42 সেমি উচ্চতা। আচ্ছা, শঙ্কুর উচ্চতা সমান 42 সেমি। অতএব শঙ্কুর আয়তন কত হবে? এর একটু যদি সিম্পলিফাই করো, পাই 100 ইন্টু 280 ঘন সেমি, এটা 2800 পাই ঘন সেমি। শঙ্কুর উচ্চতা আছে, অতএব শঙ্কুর আয়তন নিরেট শঙ্কুর আয়তন ইজ ইকুয়াল টু 1/3 পাই আর স্কয়ার, মানে 10 স্কয়ার এইচ মানে এখানে 42 হয়ে যাচ্ছে, এত ঘন সেমি।
3 3 14 42, তাহলে পাই ইন্টু 100 ইন্টু 14 ঘনসেমি, তাহলে 1400 পাই এত ঘনসেমি। তাহলে শঙ্কু ও চোঙের মোট আয়তন দুটোকে যোগ করতে হবে, শঙ্কু ও চোঙের মোট আয়তন। তাহলে এখান থেকে বেরোবে শঙ্কু ও চোঙের মোট আয়তন। অতএব শঙ্কু ও চোঙের মোট আয়তন কত? মোট আয়তন ইজ ইকুয়াল টু 1400 পাই প্লাস 28000 পাই, এটা এত ঘন সেমি, এটা লিখবে। ইজ ইকুয়াল টু কত হচ্ছে 28, এটা 00, এখানে 4 হয়ে যাবে, এটা দুটো 0 হয়ে যাচ্ছে, এটা পাই মানে 22/7 বসিয়ে দিই, ইন্টু 22/7, আচ্ছা 00, এটা 4, 4 দিয়ে 6, 4 দিয়ে 6 না, এটা হয়ে যাবে 28000, আর এটা হচ্ছে 1400, এইটা হচ্ছে। তাহলে 00490029400 এত ঘনসেমি। 7 4 7 28, 7 দুগুণে 14, 00 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এটা 4200, আচ্ছা 42-এর সঙ্গে 22 গুণ করে দিই, দুটো 42 দুগুণে 84, 84, 4 8 4 12, 2 হাতে 1, 8 2 10, 1024, তাহলে 1024, এত ঘনসেমি। শঙ্কু ও চোঙের মোট আয়তন এইটা হয়ে যাচ্ছে। এখানে কি চেয়েছে এবার? এখানে চেয়েছে 1 ঘনসেমি লোহার ওজন বলে দিয়েছে, তাই তো? এক ঘনসেমি লোহার ওজন বলা আছে। এবার এখানে যদি মুছে দিই, এক ঘনসেমি লোহার ওজন, 1 ঘনসেমি লোহার ওজন কত গ্রাম বলেছে? 1 ঘনসেমি লোহার ওজন 1 ঘনসেমি লোহার ওজন 7.5 গ্রাম, 7.5 গ্রাম। আর 1022400 ঘনসেমি লোহার ওজন 102400 ইন্টু 75/10 এত গ্রাম, এইটা বাই এইটা কেটে গেল। তাহলে এবার কত হচ্ছে? আর কিছু তো কাটছে না, এবার এখানে একমাত্র গুণটাই করতে হবে। তাহলে 10240 75, 0 4 5 20 0 হাতে 2 5 10 2 12 2 হাতে 1 5 0 0 1 5 5 ইন্টু 0 4 7 28 8 হাতে 1 7 2 14 আর 1 15 5 হাতে 1 7 0 0 1 7 1 7 0 0 8 10 0 হাতে 1 5 আর 6 5 আর 6 7, এইটা আসছে, ঠিক আছে? এইটা আসছে, দেখো। তাহলে এইটাকে যদি আমরা গ্রামে নিয়ে, গ্রাম 766 কিলোগ্রাম হতে চাইছে, এখান থেকে 766 কিলোগ্রাম হতে চাইছে। এটাকে আমাদের ক্যালকুলেশনটা মনে হচ্ছে এই যে 29400 ইন্টু 22, 29400 হচ্ছে 29400
এখান থেকে কত হচ্ছে সিম্পলিফাই করলে এটা আসছে, আগেরটা এসছে পাই আর স্কোয়ার এইচ, আগেরটা এসছে পাই আর স্কোয়ার, এখানে আসছে 42 আর 22, এটা গুণফলটা কত হচ্ছে 42 আর 22, এটা 1400 আসছে 100, আর এটা 14 আসছে 3 14 42, 14 একে 14 0 0 পাই। আচ্ছা, আর এটা আসছে 28,000, কিন্তু আগেরটা যেটা এসছে আমাদের 28,000, পাই আর স্কোয়ার এইচটা কত হয়? আচ্ছা, ওখানে এইচটা বেশি ছিল, ওখানে এইচ ছিল 280, তাই তো? তবে একবার দেখে নিই, পাই ইন্টু 100 আর স্কোয়ার এইচ মানে 280 পাই আর স্কোয়ার এইচ, তাহলে এটা হয়ে যাচ্ছিল 0 0 0 3 0 28 পাই, ঠিকই ছিল। আচ্ছা, এবার 7 দিয়ে কাটলে 4 7 28, 7 2 14 0 0, এবার 42 ইন্টু 22, 42 2 84 ইন্টু 2 4 2 8, 2 2 4, আবার 2 2 4 4 2 8, 4 8 4 12 2 হাতে 1, 8 9 হবে। আচ্ছা, 4 8 4 12 2 হাতে 1, 8 9, 924 হবে। এটা এইখানটা 924 হওয়ার কথা, এইটা 924, এইখানটা 924, তাহলে এইখানে হয়ে যাবে 924, তাহলে একটা শূন্য কেটে গেল, এই গুণটা তাহলে 924 ইন্টু 75, 924 একটা শূন্য কেটেছে ইন্টু 75, 4 5 20 শূন্য থেকে 2, 5 10, 10 7 2 12 2 হাতে 1, 5 45 হাতে 46, 4 7 28 8 হাতে 2, 7 14, 4 7 28 8 হাতে 2, 7 14 2 16 6 হাতে 1, 7 63, 63 আর 1 7 63, 63 আর 1 64, 0 8 দিয়ে 10 0 হাতে 1, 6 6 12 13 3 হাতে 1, 4 4 8 9 6, 693, এই রেজাল্টটা আসছে 693 0 0, আর এই জিরোটাকে ধরে নিই আমরা এত গ্রাম। এত গ্রাম মানে এটাকে কিলোগ্রামে নিয়ে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 693 কিলোগ্রাম। তাহলে অ্যান্সারটা কি লিখবে? এত কিলোগ্রাম হলো। অতএব অ্যান্সারটা যেটা হবে, লোহার স্তম্ভের ওজন 693 কিলোগ্রাম। স্টেটমেন্ট অবশ্যই লিখবে, লোহার স্তম্ভের ওজন 693 কিলোগ্রাম। লোহার স্তম্ভের ওজন 693 কিলোগ্রাম। দেখো এখানে 14 দাগের গুলো কমপ্লিট হলো, এবার 15 দাগে যাবো। ক্যালকুলেশনগুলো ঠিকঠাক করে করতে হবে, ক্যালকুলেশনে প্রচন্ড পাকা হতে হবে, কারণ ক্যালকুলেশন একটু এদিক ওদিক হয়ে গেলে তখনই কিন্তু ভুল হয়ে যাবে অ্যান্সারটা। আচ্ছা, এটা 15 দাগের এক একটা কি বলেছে? বলছে প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় 28.8, অনুক্ত পরিসংখ্যাটি নির্ণয় করো। যে পরিসংখ্যাটি উল্লেখ করা নেই সেটা উল্লেখ করতে হবে। আচ্ছা, নম্বর এখানে দেখো, নম্বর বলা আছে, নম্বর এটা ছক করছি একটা, আর কি বলা আছে? পরিসংখ্যা, পরিসংখ্যা। নম্বর কি কি বলা আছে? 0 থেকে 10, 10 থেকে 20, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। আচ্ছা, 4 6 2, 4 6 2, ধরি কি বলা আছে? ধরি অনুক্ত পরিসংখ্যাটি হবে x, এখানে x হচ্ছে, আর শেষের দুটো আছে 7 3,
7 3। এখানে কি বলেছে? যৌগিক গড়। যেহেতু অন্য কিছু উল্লেখ করা নেই, এটা ফ্রিকোয়েন্সি এফ আই, এটা এফ আই, ঠিক আছে। তাহলে এখানে মধ্যক বের করবো আমরা, মধ্যক যেটা হয় এক্স আই। তাহলে 0 থেকে 10-এর মধ্যক 5, ঠিক আছে। এটা হবে 10 থেকে 20-এর মধ্যক 15, 20 থেকে 30-এর মধ্যক কত? 25, মানে মাঝের মানটাই, এইটার মাঝের মান 20 আর 30-এর মাঝের মান কত? 25। এইভাবে 30 আর 35-এর মাঝের মান, 30 আর 40-এর মাঝের মান 35, 40 আর 50-এর 45, 50 আর 60-এর 55। এখানে এফ আই এক্স আই বের করো, ঠিক আছে। এইটা কত হচ্ছে? এটা তাহলে এফ আই এক্স আই মানে এদের গুণফলটা 20 হয়ে যাচ্ছে, 6 15 90 হয়ে যাচ্ছে, 25 দুগুণে 50 হয়ে যাচ্ছে, এটা 35x হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে এফ আই এক্স আই। 5 7 35-এর 5, 5 7 35 5 থেকে 3, 4 7 8 7 3 31 হয়ে যাচ্ছে, 3 5 15 5 থেকে 1, 3 5 15 আর 1 16। তাহলে এই যে সামেশন অফ এফ আই, সামেশন অফ এফ আই ইজ ইকুয়াল টু, এটা এক্সটা আমরা লিখে নিই আগে, 7 আর 3 10, 10 আর 2 12, 12 আর 6 18 আর 4 22, এক্স প্লাস 22 হয়ে যাচ্ছে। আর সামেশন অফ এফ আই এক্স আই ইজ ইকুয়াল টু, এটা 35x আমরা উল্লেখ করে নিই আগে, প্লাস 5 আর 5 10, 10 এর 0 হাতে থাকে 1, 5 আর 5 10 0 হাতে থাকে 1, 9 কে 10, 10 আর 2 12, 12 আর 5 17, 17 আর 18, 18 আর 6 24 4 হাতে থাকে 2, 2 আর 3 5, 2 আর 3 5 আর 1 6, 6 হয়ে যাচ্ছে, 640, 640 প্লাস 35x, ঠিক আছে। এইটা আসছে 640 প্লাস 35x। আচ্ছা, প্রত্যেকটা মান কত দেওয়া আছে? 4 6 4 6 20 জিজ্ঞাসা চিহ্ন, 7 3। আচ্ছা, এটা 20 আছে, এটা তাহলে 20, এটা 500 হয়ে যাবে। হ্যাঁ, এটা 20 আছে, তাহলে 500 যাবে, তাহলে সমস্ত মান চেঞ্জ হবে। তাহলে এক্স যেহেতু এটা, এই জায়গাটা কত হয়ে যাচ্ছে? এই জায়গাটা হয়ে যাবে, আর এই জায়গাটাও চেঞ্জ হবে দুটো। এটা যোগ করলে 6 আর 4 10, 20 30, 30 আর 10-এ এইটা হয়ে যাচ্ছে 40, তাই তো? 40 হয়ে যাচ্ছে। আর এই মানটা হয়ে যাবে যোগ করলে 35x প্লাস 5 আর 5 10 এর 0 হাতে থেকে 1, 6 আর 1 7, 7 আর 1 8, 8 8 আর 17, 17 আর 2 19 এর 9 হাতে থেকে 1, 3 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 5 10, 5 আর 5 10, 1090। আমরা যেহেতু যৌগিক গড় বলেছে, প্রদত্ত যৌগিক গড়, তারপরে এদিকে করছি প্রদত্ত যৌগিক গড় 28.8, এইটা বলা আছে। যেহেতু যৌগিক গড় বলে দিয়েছে, আমরা মানে কোন পদ্ধতি উল্লেখ করা নেই, আমরা প্রত্যক্ষ পদ্ধতি করছি। 3 রকম পদ্ধতি করা আছে, প্রত্যক্ষ পদ্ধতি, কল্পিত গড় পদ্ধতি আর ক্রমবিচ্যুতি পদ্ধতি। আমরা সহজ পদ্ধতি, যেহেতু মানে কোন পদ্ধতি মেনশন করা নেই, সহজ পদ্ধতি করছি শর্তানুসারে। তাহলে শর্তানুসারে কি হয়ে যাবে? শর্তানুসারে এই যে সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই ইজ ইকুয়াল টু যৌগিক গড় এক্স বার। তাহলে এই মানটা 35x প্লাস 1090 বাই এক্স প্লাস 40 ইজ ইকুয়াল টু 28.8, বা 35x প্লাস 1090 বাই এক্স প্লাস 40 ইজ ইকুয়াল টু 28.8 বাই দশমিক তুলে দিলে 10, এটা 144 বাই 5 হয়ে যাচ্ছে। কোনাকুনি গুণ করবো আমরা, কোনাকুনি গুণ করলে 2 দিয়ে কেটেছে, এইটা আসছে 144 এক্স প্লাস 0, 4 4 16 6 হাতে 1, 4 4 16 1 17 7, 4 4 16 6 হাতে 1, 4 4 16 1 17 7 হাতে 1, 4 1 4 1 5, এইটা 4 4 16 6 হাতে 1, 4 4 16, এটা 5760। আচ্ছা, ঠিক আছে। আর এইটা আসছে ইজ ইকুয়াল টু, পরের লাইনে লিখছি,
এইটা 5 5 25 5, 5 5 25 5 থেকে 2, 15 17 175 এক্স প্লাস 5 0 0 5 9 45 5 থেকে 4 5 0 0 4 5 1 5, বা এটা এদিকে আনছি ধরো 144 এক্স মাইনাস 175 এক্স ইজ ইকুয়াল টু 5450 মাইনাস 5760, বা মাইনাস করলে এটা 1 4 × 3 7 31x, এটা মাইনাস হবে, আর এটা হয়ে যাচ্ছে 0 5 × 6 1 6 4 × 7 3 7 1 × 7 3 7, এইটা হচ্ছে মাইনাস হবে, এটা মাইনাস মাইনাস কেটে গেল, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 310/33, বা x ইজ ইকুয়াল টু 10 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অনুক্ত পরিসংখ্যাটি কত হচ্ছে, অনুক্ত পরিসংখ্যাটি নির্ণয় করতে দিয়েছে। স্টেটমেন্ট অবশ্যই লিখবে, আগে এইটা করবে তারপর এই দিকটা করবে, এবং অ্যান্সারটি হবে অনুক্ত পরিসংখ্যাটি 10। অ্যান্সারটা লিখবে, দেখে নাও প্রসেসটা। এবার আছে মধ্যমা নির্ণয়। একটি প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের মধ্যমা নির্ণয় করো। 2 পরিসংখ্যা বিভাজনের মধ্যমা। এই প্রসেসটা বোঝা গেল নিশ্চয়ই। এই টাইপের বেশ কয়েকটা অঙ্ক তোমাদের বইয়ে আছে। পরিসংখ্যা বিভাজনের যেটা মানে যেটা রাশিবিজ্ঞানের অঙ্ক পড়ে, রাশিবিজ্ঞানের অঙ্ক প্রত্যেকটা সালে দেখবে উদাহরণ থেকে কিছু অঙ্ক থাকে। উদাহরণের অঙ্কগুলো খুব ভালো করে তৈরি রাখবে, উদাহরণ থেকে কিছু অঙ্ক আসে। 2 চল পরিসংখ্যা, এখানে চল এক্স পরিসংখ্যা এফ, ঠিক আছে, এইটা চল কি আছে, এগুলো এইরকম আছে। এটা আছে চল 10 15 20 25 35 আছে, 10 15 20 25 35, 10 15 20 25 35, 3 10 6 7 5, 3 10 6 7 5, এইটা। ঠিক আছে, এইটা যেহেতু হচ্ছে, এবার আমরা পরিসংখ্যা বিভাজনে এটা এফ যেহেতু সামেশন অফ এফ কত। আচ্ছা, এইখানে লেখো ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা যদি আমরা লিখি, যে ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষুদ্রতর সূচক ধরে লিখছি, ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। এইটা হয়ে যাবে 3, যদি আমরা এইভাবে ছকটা করে দিই, এখানে 3 10 আর 3 10 প্লাস 3, এখানে কত হয়ে যাবে 3, তারপরেরটা হয়ে যাচ্ছে 10 প্লাস 3 13, তারপরেরটা হয়ে যাচ্ছে 13 প্লাস 6 18, তারপরেরটা হয়ে যাবে 18 প্লাস 7 25, তারপরেরটা 25 প্লাস 5 সমান 30 হয়ে যাচ্ছে। এইটা আসছে, ঠিক আছে, 30 আসছে। এবার এখানে যেহেতু 30, এটা n হয়ে যাচ্ছে, তাহলে এইটা ইজিক্যাল টু n হয়ে যায়, ইজিক্যাল টু n আমরা ধরি। তাহলে যেহেতু জোড় সংখ্যক পদ আছে, দেখো এইখানে হচ্ছে 3 নম্বর পদ, এখানে 3-এর পদ থেকে 13 প্রত্যেকটা পদ হচ্ছে পরিসংখ্যা, যেটা প্রত্যেকটা পদ কিন্তু 15 15 15 15 প্রত্যেকটা পদ, ঠিক আছে। এই যে 13-র পদ থেকে 14 থেকে 18 পর্যন্ত প্রত্যেকটা পদ 20, প্রত্যেকটা পদের মানই 20। এবার এই যে 18-র পর 19 থেকে 25 পর্যন্ত প্রত্যেকটা পদের মান 20। আচ্ছা, 25 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটা পদের মান কত হচ্ছে, 25 থেকে 30 প্রত্যেকটা পদের মান এখানে হচ্ছে 3, প্রথম 3টে পদ 10, 3 থেকে 4 থেকে 13 পর্যন্ত প্রত্যেকটা পদের মান 15। এই যে 14 থেকে 18 পর্যন্ত প্রত্যেকটা পদের মান 20, 19 থেকে 25 পর্যন্ত প্রত্যেকটা পদের মান 25, আর 26 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটা পদের মান 35, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু জোড় সংখ্যক পদ আছে, লিখবে যেহেতু
যেহেতু মোট পদের সংখ্যা n, যেহেতু মোট পদের সংখ্যা জোড় সংখ্যক অর্থাৎ 30টি, অতএব মধ্যক মধ্যক সমান এর অর্ধেক কত, 30-এর অর্ধেক 15তম পদ প্লাস 16তম পদ বাই 2। আমরা এগুলো অনেকবার বলেছি যে যদি মোট পদ জোড় সংখ্যক হয় তাহলে মাঝের দুটো পদের সমষ্টি বাই 2, আর যদি মোট পদ বিজোড় সংখ্যক হয় তাহলে মাঝের একটা পদ সেটাই মধ্যক হয়ে যায়। ঠিক আছে, তাহলে মধ্যক না মধ্যমা। ঠিক আছে, মধ্যমা। এইটা একদম সহজ অঙ্ক দিয়েছে, এটা সাধারণত 2 নম্বরের অঙ্ক থাকে। মধ্যমা 15তম পদ কি, এখানে হচ্ছে এই যে 14 থেকে 18 প্রত্যেকটা পদ 20 করে, 15তম পদটাও 20, 16তম পদটাও 20 বাই 2, 40 বাই 2 ইজ ইকুয়াল টু 20। তাহলে অ্যান্সার লিখবে, এখানে অ্যান্সার হবে যে নির্ণয় মধ্যমা 20। ঠিক আছে, এটা একদম সহজ অঙ্ক দিয়েছে, তাই একটু এটা ব্যাখ্যা করে গেলাম। আরেকটু ব্যাখ্যা লিখে করলে এটা ভালো হয়। ঠিক আছে, আমরা যতটা লিখে করলাম অঙ্কটা, আরেকটু, যেহেতু 4 নম্বরের অঙ্ক এটা, আরো একটু ব্যাখ্যা করে লিখে করলে ভালো হয়। ঠিক আছে, এই জাতীয় অঙ্ক পড়লে 2 নম্বর পড়লে ঠিক আছে, আর একটু শর্টে করতে পারো, কিন্তু 4 নম্বরে যেহেতু আরো একটু ব্যাখ্যা করে যদি পারো তাহলে করবে। 3-এর দাগেরটা, পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করো। সংখ্যাগুরু মান নির্ণয় করতে বলেছে পরিসংখ্যা বিভাজনের। আচ্ছা, মধ্যমা সংখ্যাগুরু মানে যাচ্ছে এবার। সংখ্যাগুরু মানে আছে, এটা সংখ্যাগুরু মানের ক্ষেত্রে এখানে দেওয়া আছে যে 45 থেকে 54, তাই তো, 45 থেকে 54। পদ যেগুলো আছে যে 45 থেকে 54, তাহলে আমরা শ্রেণী লিখবো 3-এরটা, 45 থেকে 54 3। আচ্ছা, শ্রেণী উল্লেখ করছি, শ্রেণী সীমা, তাই তো, কি আছে 45 থেকে 54, আবার 55 থেকে হয়ে যাচ্ছে। আচ্ছা, শ্রেণী সীমা, তাহলে শ্রেণী সীমানা বের করতে হবে। শ্রেণী সীমা দেওয়া আছে, যেহেতু শ্রেণীর সীমানায় চলে যেতে হবে। তারপরে কি আছে, পরিসংখ্যা আছে, তারপরে পরিসংখ্যা নিচ্ছে। পরিসংখ্যা দেখো যেটা দেওয়া আছে কোশ্চেনে, দেখতে পাচ্ছ 45 থেকে 54, 45 থেকে 54, আট, 55 থেকে 64, এইটা 8, 55 থেকে 64, 65 থেকে, এটা হচ্ছে 65 থেকে 74, 75 থেকে, নিশ্চয়ই বলবে 65 থেকে 74, 75 থেকে 84 বলবে। ঠিক আছে, এরপর 85 থেকে 94, 85 থেকে 94, তারপর 95 থেকে 104, এইটা আছে।
তাহলে শ্রেণী সীমানাটা, আচ্ছা শ্রেণী সীমানা যেটা হয়, এই যে এইখানে এইটা আর এইটা এখানে ইকুয়াল নেই, এই দুটো ইকুয়াল থাকতে হবে, তাহলে শ্রেণী সীমানা হতো। এই দুটো ইকুয়ালের জন্য এটা কি করব, এখানে এই দুটো একের পার্থক্য, তাহলে এক তার অর্ধেক 0.5, তাহলে এইখানের মানটাকে 0.5 বাড়াবো আর এই মানটাকে 0.5 কমাবো। তাহলে এই মানটাকে 0.5 কমালে হয়ে যাচ্ছে 44.5 থেকে এটা 54.5, এটাকে কমালে 54.5 থেকে এটা হচ্ছে 64.5, এটা কমালে 64.5 থেকে 74.5, এটা কমালে 74.5 থেকে 84.5, এটা 0.5 কমালে 84.5 থেকে এটা হয়ে যাবে 94.5, এটা কমালে 94.5 থেকে 104.5, এইটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা পরিসংখ্যা কি কি বলা আছে? বলা আছে 8, 13, 19, 32, 8, 13, 19, 32, 8, 13, 19, 32, 12, 6, 12, 6, 8, 13, 19, 32, 12, 6, এটা পরিসংখ্যা বলা আছে। তাহলে পরিসংখ্যা বিভাজনের ছকে সর্বাধিক পরিসংখ্যা, তাহলে ছকে সর্বাধিক পরিসংখ্যা কত? পরিসংখ্যা হচ্ছে সমান 32। তাহলে এইটা হচ্ছে সংখ্যাগুরু, এই যে সর্বাধিক পরিসংখ্যা যেটা সংখ্যাগুরু মানটা সেই শ্রেণীর মধ্যেই থাকে এইটা, তাহলে সংখ্যাগুরু মানটা এই শ্রেণীর মধ্যেই থাকবে। এই যে 74.5 থেকে 74.5 এর মধ্যেই সংখ্যাগুরু মানটা হবে। ঠিক আছে, ওটাই সংখ্যাগুরু শ্রেণী। আচ্ছা, তাহলে সংখ্যাগুরু মানের শ্রেণী, অতএব সংখ্যাগুরু মানের শ্রেণী কত? সংখ্যাগুরু মানের শ্রেণী হয়ে যাচ্ছে 74.5 থেকে 84.5, এইটা হচ্ছে সংখ্যাগুরু মানের শ্রেণী। 74.5 থেকে 84.5, এইটা সংখ্যাগুরু মানের শ্রেণী। ঠিক আছে, এইটা। আচ্ছা, তাহলে এখানে সংখ্যাগুরুর যে মানটা আমরা নির্ণয় করতে হবে, তাহলে এখানে এল হচ্ছে, অতএব এল ইজ ইকুয়াল টু, অতএব যে আমরা মানটা জানি সংখ্যাগুরু মান বলে বের করবো, এটা এল ইজ ইকুয়াল টু 74.5, তাই তো, এল 74.5। আচ্ছা, F1 কত? F1 আমাদের চাই F0, F1, F2 আর H, এটা হলেই হবে। ঠিক আছে, এখানে H কত? H ইজ ইকুয়াল টু 10, তাই তো। আচ্ছা, এখানে দেখো এই যে এইটা 32, এইটা, তাহলে F0 হচ্ছে এর আগের মানটা 19, F1 হচ্ছে 32 আর F2 হচ্ছে 12, এইটা। ঠিক আছে, F0 19, F1 32 আর F2 12, পরপর তিনটে মান নিতে হবে। ঠিক আছে, তাহলে এবার সংখ্যাগুরু মানটা সূত্র ফেলে নির্ণয় করে দেবো সহজে। অতএব সংখ্যাগুরু মান সমান, অতএব নির্ণয়, তোমরা এইটা করার পর এটা করবে, একই লাইনে যেহেতু করবে পরপর, এটা সহজে ধরে যাবে। নির্ণয় সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান সমান এই যে 74.5 প্লাস এটা হয়ে যাচ্ছে উপরে যে মানটা হয়ে যাবে F1 মাইনাস F0, F1 হচ্ছে 32, F1 মাইনাস F0 হচ্ছে 19, 2F1, 2 ইন্টু 32 মাইনাস 19 মাইনাস 12, এইটা হয়ে যাচ্ছে, ইন্টু এটা গুণ আকারে হয়ে যাবে, ইন্টু এইচ এর মান কত? 10, এটা 10 হবে, ইজ ইকুয়াল টু 74.5 প্লাস এটা হচ্ছে 13, এটা 64 মাইনাস 10 আর 10 করি 31 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 74.5 প্লাস এটা 130 ওপরে হয়ে যাচ্ছে, আর এটা বিয়োগ করলে 33 হয়ে যাচ্ছে, 130/33। এটাকে ডিভাইড করলে কত হচ্ছে? ডিভাইড করলে 130কে 33 দিয়ে, 4 হলে 3, 33 99,
এটা 9 করে 10 1 10 7 1 3 31 হচ্ছে 0.0 এইটা আসছে। এখানে নিশ্চয়ই 9 খেতে চাইছে। 3 9 27 7 হাত থেকে 2 3 9 7 7 হাত থেকে 2 3 9 7 7 2 29 3 করে 7 করে 10 3 10 হাত থেকে 1 3 7 করে 10 3 10 হাত থেকে 1 297। এটা হচ্ছে বোঝাই যাচ্ছে 13 হচ্ছে। ঠিক আছে, 13 দশমিকের জন্য 0 130 আবারও 130। তাহলে 130 হলে আবারও 3 খাবে, এই আকারে হয়ে যাচ্ছে। তাহলে আবারও 3 খাচ্ছে, তাহলে 3 9 3 আমরা 3.94 নিচ্ছে ইজিক্যাল টু 74.5। 5 এর পর কিছু নেই মানে 0 আছে, প্লাস 3.94। এটা প্রায় হয়ে যাচ্ছে এই মানটা। ইজিক্যাল টু এটা 4 আসছে, 9 আর 5 14 4 হাতে থাকে 1 3 রেখে 4 আর 4 8 7, এই মানটা চলে আসছে প্রায়। দেখো 78.44 এই মানটা আসছে। ঠিক আছে, ক্যালকুলেশন করো। 15 থেকে 3টে অঙ্কই হয়ে গেল। আচ্ছা, এর সাথে সাথেই আমাদের মডেল কোশ্চেন পেপার 2 সম্পূর্ণরূপে কমপ্লিট হলো। এর পরবর্তী ক্লাস থেকে আমরা মডেল কোশ্চেন পেপার 3 স্টার্ট করব। ঠিক আছে, এর পরবর্তী ক্লাস থেকে আমরা মডেল কোশ্চেন পেপার 3 স্টার্ট করব। 1 2 3 4 একটা ক্লাসে করবো, এবং তারপর যেভাবে প্রত্যেকটা ক্লাস করছি, একটা মডেল কোশ্চেন পেপারকে যেভাবে একটা মডেল কোশ্চেন পেপারের পেছনে সম্পূর্ণ সলভ করতে 5টা করে ক্লাস লাগছে, সেইভাবে 5টা করে ক্লাসে টোটাল 25টা ক্লাস সমস্ত সলভ করে দেবো। ওকে, আজকের মতো এখানেই স্টপ করছি। পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।